প্রায় বলি যে আমরা যারা একটু তথাকথিত শিক্ষিত হয়ে গেছি, আমরা কৃষির বিষয়টাকে খুবই ছোট হিসেবে দেখি, মানে খুব নগণ্য হিসেবে দেখি। অ্যান্ড ওয়ারাজ ইন রিয়ালিটি কৃষির বিষয়টা হচ্ছে সবচেয়ে জরুরি। আমাদের যদি খাদ্য সোর্স না থাকে, আমাদের পড়াশোনার সার্টিফিকেট কিছু হবে, দালান বালান দিয়ে কিছু হবে, টাকা পয়সা দিয়ে কিছু হবে। ফুড ইজ দ্য মোস্ট, আফটার এয়ার এন্ড ওয়াটার, ফুড ইজ দ্য থার্ড মোস্ট ফান্ডামেন্টাল নেসেসিটি ফর অল অফ আস। সো কৃষি বিষয়টা হচ্ছে সবচেয়ে জরুরি। আমার মনে হয় গরুদের সাথেও কয়েকদিন কথা বললে ওরা বোঝে, কারণ সবই এক্সপ্রেশন। এখন এক্সপ্রেশন দিয়ে আপনি ওদের সাথে কমিউনিকেট করতে করতে ভাষা, মানুষ তো মানুষের প্রয়োজনে ভাষা সৃষ্টি করেছে। সো ওদের হয়তো বুলি নেই, কিন্তু ওদের তো সাউন্ড আছে এবং ওদেরও অন্তরের মধ্যে অনেক এক্সপ্রেশন বা কিছু বলার ইচ্ছা আছে। এই যে দেখেন না, এই গরুটা কাটছে, এখন আবার কান্নাটা চলে গেছে, তো সে একটু স্যাড ছিল। তাকে যখন এই ফার্ম থেকে বের করা হলো, সে দৌড়ে সবকিছু ভেঙে ফেলবে খুশিতে, তারপর আবার তাকে আটকে দেওয়া হচ্ছে। সো সে খুবই স্যাড হয়েছে এবং সে খুবই ইমোশনাল, এই কারণে সে কাটছে। আমাদের মূল লক্ষ্য টাকা বানানো না, আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা নেচারের সাথে মিশে থাকতে চাই, নেচারকে ভালোবাসতে চাই, নেচারকে রেসপেক্ট করতে চাই। সো এই ফিলসফি থেকে এই শেডটা করা। ফর এক্সাম্পল, এটা একজন আর্কিটেক্টকে দিয়ে ডিজাইন করা, বাইরের থেকেও একটু দেখাবো। বেসিক্যালি এইটা এরোডাইনামিক একটা শেপ করা, যাতে এয়ার ফ্লোটা এমন ভাবে ফ্লো করে, বেসিক্যালি প্রেসার তৈরি হয় এবং ভেতর থেকে এয়ারটা এক মাথা থেকে আরেক মাথায় তৈরি হয়। সেখানে সৌন্দর্যের একটা ব্যাপার আছে অবশ্যই, এবং একটা প্র্যাকটিক্যাল একটা ফাংশন আছে। আমি ব্রিটিশ ফাইবার, আমার ইউকে তে জন্ম, মাঝখানে 8.5 বছর বয়স থেকে 17 বছর বয়সে ঢাকায় ছিলাম। এসেছিলাম আব্বা আম্মা বোনের সাথে। আমার ও লেভেলস করা হয় ঢাকায়, আবার তারপর ফেরত যাই ইউকে তে। আমার ট্রেনিং, একাডেমিক ব্যাকগ্রাউন্ড একদমই অফিসিয়ালি ফার্মের সাথে জড়িত না, তবে আমি while I was a PhD student আমি অনেক লেখালেখি করি রিলেটেড টু অ্যানিমাল এথিক্স। আমার অ্যানিমাল প্রতি ছোটবেলা থেকে একটা বিশাল ধরনের ভালোবাসা ছিল। ইনফ্যাক্ট যখন আমরা প্রথম আসি, তখন আব্বা আমাকে বলে এনেছিল যে আমার জন্য একটা ফার্ম করে দিবে। ওই হিসাবে আমি তো আসতে চাইনি, কারণ আমার সব ফ্রেন্ড স্কুল ওখানে। তারপর আলটিমেটলি দেয়নি আমাকে একটা ফার্ম। সো নিয়ারলি 40 years later আমার সেই ছোটবেলার ড্রিমটা আমি এখন প্র্যাকটিক্যালি করতে পারছি। গরু পালনটা খুবই কঠিন একটা জিনিস। কুকুর বিড়াল গরু পালা থেকে অনেক সহজ। গরুর ইউনিক রিকোয়ারমেন্ট থাকে, তাদের নিউট্রিশনাল বিষয়টা খুবই জরুরি। তারা তো অনেক খাদ্য কনজিউম করে। একটা গরু মোটামুটি সারাদিনই খায়, মোটামুটি সারাদিন টয়লেট করে। একটা গরুর পিছে জাস্ট খাদ্যের ক্ষেত্রে যদি বলি, কমপক্ষে 400 টাকার খাদ্য দিতে হয় ডেইলি একটা গরু। ইটস এক্সট্রিমলি এক্সপেন্সিভ, এক্সট্রিমলি হার্ড ওয়ার্ক। এবং আমাদের যারা টিম মেম্বার আছে, মানে তাদের সারাক্ষণ পরিচর্যা করতে হয়। তাদের ইলনেস হলে তারা ওয়েট গেইন তো দূরের কথা, তারা ওয়েট লুজ করে। তাদের মানসিকতা বুঝতে হয়, এবং যেহেতু আমরা প্রাকৃতিক ভাবে তাদেরকে রেজ করছি, এটা আরো চ্যালেঞ্জিং। যদি আমরা আর্টিফিশিয়ালি ইস্যু করতাম, আর্টিফিশিয়াল নিউট্রিশন দিয়ে, আর্টিফিশিয়াল ইনজেকশন দিয়ে যদি মোটা তাজা করতাম, তাহলে জিনিসটা অনেক সহজ ছিল ইন এ সেন্স। না, আসলে মানুষ তো অনেক বিচিত্র প্রাণী, এক একটা মানুষ এক এক রকম। কোন মানুষের ভেতরে আসলে কি বসবাস করে সেটা বোঝা মুশকিল। হাসান অনেক নেচার ভালোবাসে, যেহেতু সে বিদেশে বড় হয়েছে, তার প্রাণীর প্রতি ভালোবাসা অনেক পিওর। আমরা আসলে এত অর্গানিক একটা দেশে জন্মগ্রহণ করেছি এবং এত সহজেই পশু পাখি নেচার আমরা পেয়ে যাই যে মাঝে মাঝেই আমরা এটার মূল্যায়ন করতে পারি না। কিন্তু ও যেহেতু বিদেশে ছিল, ওদের কাছে বিষয়টা কিন্তু টাফ, এত সহজ না। সো এটার কারণেও হয়তো ওর ভালোবাসা বেশি। আমাদের গরু বলেন, আমাদের সকল প্রাণীদের আমরা অন্যভাবে ভালোবাসি। আমি যেটা সবসময় বলি আমাদের টিমকে, আমরা সবসময় আলাপ করি যে এই জায়গাটা হচ্ছে একটা ভালোবাসার জায়গা। আমাদের গরু এত সুন্দর কারণ তাদেরকে আমরা অনেক ভালোবাসি, অনেক যত্ন নেই, এবং তারা জানে, তারা এটা ফিল করে। মাঝে মধ্যে দু একটা রাগি গরু পড়ে, তারা বেসিক্যালি কিছুদিনের মাথায় তারা ঠান্ডা হয়ে যায়। এ আসছিল অরিজিনালি বেশ অনেক রুগ্ন, সে অনেক মাঝখানে একটু অসুস্থ হয়ে আরো পিছায় পড়ছে, বাট হি ইজ অন হিজ ওয়ে টু গেটিং বেটার। তারা যদি অসুস্থ হয়ে যায় কোনো কারণে, তারা অনেক দ্রুত রিকভার করে, এবং তারা চিকিৎসাটাও নিতে মাইন্ড করেন। তারা বুঝে যে আমরা আসলে ভালোবাসতেছি, বিকজ দে আর ভেরি সেনসিটিভ। এইটা টাকা পয়সার দিক দিয়ে অত বিশাল ধরনের লাভজনক ব্যবসা না, যদি আমরা সততার সাথে কাজ করি। তবে এইটা মানসিক ভাবে আমি মনে করি এটা আধ্যাত্মিক কাজ। যে কোনো কাজই আধ্যাত্মিক হতে পারে, বাট আমি মনে করি নেচারের সাথে মিশে থাকতে পারা, এটার মতো পাওয়ারফুল আধ্যাত্মিক কাজ কিন্তু কম আছে। সো নেচার একটা অদ্ভুত একটা জিনিস, এবং আমি সবসময় বলি প্রকৃতি কখনো মানুষকে ঠকায় না, কিন্তু আমরা সবসময় প্রকৃতিকে ঠকাই। আপনি জিজ্ঞেস করছিলেন আর কি পরিকল্পনা আছে। এই যে এখানে আউটলাইনটা দেখতে পাচ্ছেন, যে এখানে বেসিক্যালি খুব সুন্দর বড় আকারের একটা প্যাভিলিয়ন হবে, এখানে বসার জায়গা হবে, দোতলা হাইট, পুরাটাই তৈরি হবে। মূল স্ট্রাকচার খুঁটি হবে কাঠের, গজারি গাছের, এবং বাকিটা বাঁশের। পুরো ন্যাচারাল একটা পরিবেশ, এখানে মানুষ এসে বসবে। এটা আমরা এই কনসেপ্ট নিয়ে আগাচ্ছি। এটাকে আমরা বলছি ইকো অ্যাগ্রো রিসোর্ট।
বা নেচার ডেফিসিয়েন্সি মানে প্রকৃতির অভাবে সিনড্রোম। সো নেচার যে আমাদের জরুরি, এটা বৈজ্ঞানিকরা অনেক আগে এটা আইডেন্টিফাই করেছে। এখানে একটা ছোট একটা পন্ড করা হয়েছে, হাঁসদের জন্য পন্ড করা হয়েছে, মানে যতটা সম্ভব। অনেকেই বলে যে যখন নিজেরা অনেকে দেখতে আসে, কারণ শুনেছে দেখেছে বাইরে থেকে, তা বলে আপনারা তো একটা ছোট একটা গ্রাম তৈরি করেছেন নাকি। তো এইটাই আমরা দেখাতে চাচ্ছি যে আসলে নেচারের সাথে খাপ খাওয়িয়েও যে জীবনযাপন করা যায় এবং বিজনেস করা যায়, এটা আমি প্রুভ করতে চাই। লাইভ ওয়েটের, আচ্ছা লাইভ ওয়েটের বিষয় যেটা সাধারণত হয়, যেটা আমরা জানি, এটা তো ওপেন সিক্রেট। সবাই বলে লাইভ ওয়েট, কিন্তু একটা গরুর পেটে যখন 8, 10, 15 কেজি খাওয়ার থাকে, ওইটা চার্জ করলে মানে লাইভ ওয়েটের হিসাবের মধ্যে ফেললে এটা তো অন্যায়। এটা তো আমি মনে করি এইটার থেকে আমরা দূরে থাকতে চাই। যেটা জেনুইন লাইভ ওয়েট, যেটা একদম ভোরবেলায় যেই ওয়েট হবে, ওইটাই আমরা চার্জ করবো। ওইটাই তো হওয়া উচিত, তাই না? জি, লাইভ ওয়েটটা হয় একদম ভোরবেলায় খালি পেটে।